জীবন চলার পথে পা তোলা আর পা ফেলা, আশা তার একমাত্র ভেলা। আমরা এক দুর্যোগময় সময় অতিবাহিত করছি। এ সময়ে আমাদের একটি ভরসা, সেটি হলো আমাদের স্বপ্ন। আমরা স্বপ্ন দেখছি অচিরেই আমরা এই সমস্যা থেকে পেরিয়ে একটি সুষ্ঠু সমাধানের পথে আমরা এগিয়ে যাব। আশা করছি এ মহামারী থেকে আমরা অচিরেই রক্ষা পাব। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করব সেটি হলো তোমাদের অনুবাদে চিরায়ত সাহিত্য থেকে। এই অনুবাদে চিরায়ত সাহিত্যের একটি বিখ্যাত গ্রিক নাটক ইডিপাস, যেটি লিখেছেন সফোক্লিস। এই ইডিপাস নাটকটি আলোচনা করতে গিয়ে প্রথম আমি সংক্ষিপ্তকারে আলোচনার চেষ্টা করব নাটক কি, জাস্ট একটু ধারণা দিয়ে যাব তোমাদের নাটক কি, তারপর নাটকের বিভাজন, এরপর আমরা চলে যাব সরাসরি ইডিপাস নাটক সম্পর্কে আলোচনায়। তাহলে আমরা শুরু করছি। প্রথমত জানার চেষ্টা করব নাটক কি। মঞ্চে উপস্থাপনযোগ্য সংলাপধর্মী দৃশ্য ও শ্রব্য কাব্যই নাটক। নাটক সম্পর্কে অনেক কথা বলার সুযোগ রয়েছে, কিন্তু আমরা সেদিকে যাব না, কারণ তৃতীয় বর্ষে তোমরা রূপতত্ত্ব অংশে নাটক সম্পর্কে আশা করছি বিস্তারিত জেনেছ। সুতরাং এখন আমরা নাটক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব না, শুধু এটুকু জানবো নাটক কাকে বলে। আমি আমার মতো করে একটি সংজ্ঞার্থ দেওয়ার চেষ্টা করেছি, সেটি হলো মঞ্চে উপস্থাপনযোগ্য সংলাপধর্মী দৃশ্য ও শ্রব্য কাব্যই নাটক। এই নাটকের আমরা রস পরিণতির দিক থেকে নাটক প্রধানত তিন প্রকার। তার মধ্যে একটি হলো ট্র্যাজেডি, আরেকটি হলো কমেডি এবং আরেকটি ভাগ হলো প্রহসন। এই ট্র্যাজেডি আবার দুই প্রকার, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, আরেকটি হচ্ছে শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। এটি আমরা জানার চেষ্টা করছি, কারণ হলো আমরা যেটি পড়ব ইডিপাস নাটক, সেটি গ্রিক ট্র্যাজেডির শ্রেষ্ঠতম উদাহরণ। এই ইডিপাস নাটকটি বুঝতে পারলেই গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে সম্যক ধারণা তোমাদের হবে। তাহলে আমরা কমেডি বা প্রহসন সম্পর্কে এখানে ততটা আলোচনায় যাব না, আমরা জানার চেষ্টা করব ট্র্যাজেডি সম্পর্কে বিস্তারিত বিষয়। তাহলে আমরা এখন জানার চেষ্টা করি ট্র্যাজেডি কি, ট্র্যাজেডি কাকে বলে। ট্র্যাজেডি এক কথায় বলা যায় আত্মদ্বন্দ্বে পরাভূত মানব জীবনের করুণ কাহিনীকে ট্র্যাজেডি বলে। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমরা নোট ডাউন করতে পারো। আত্মদ্বন্দ্বে পরাভূত মানব জীবনের করুণ কাহিনীকে ট্র্যাজেডি বলে। অ্যারিস্টটল দেখবা তার জন্ম মৃত্যু সাল 384 থেকে জন্ম এবং মৃত্যু 322 খ্রিস্টপূর্ব। তোমাদের এটি সালটি নিয়ে একটু কনফিউশন হতে পারে, মনে রাখতে হবে খ্রিস্টপূর্ব হওয়ার কারণে 384-তে তার জন্ম এবং 322-এ তিনি মৃত্যুবরণ করেছেন, কারণ আস্তে আস্তে শূন্য হয়ে গেছে, এরপরে 1-2 এখন 2020 চলছে। তার মতে তিনি এই অ্যারিস্টটল একটি ইংরেজি সংজ্ঞার্থ দিয়েছিলেন ট্র্যাজেডি সম্পর্কে তার পয়েটিক্স কাব্যগ্রন্থে। পয়েটিক্স মানে হচ্ছে কাব্যতত্ত্ব নামক কাব্যগ্রন্থে। সেখানে তিনি বলার চেষ্টা করেছেন ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড ইন ল্যাঙ্গুয়েজ এমবেলিশড উইথ ইস কাইন্ড অফ আর্টিস্টিক অর্নামেন্ট, দ্য সেভারেল কাইন্ডস বিং ফাউন্ড in separate parts of the play, in the form of action, not of a narrative, through pity and fear, effective the proper purgation of these emotions. মনে রাখতে হবে এই সংজ্ঞার্থটা তিনি দিয়েছিলেন তার পোয়েটিক্স, যার বাংলা হলো কাব্যতত্ত্ব নামক গ্রন্থে। তোমাদের এটি মনে হয় পাঠ্যভুক্ত রয়েছে, সেখানে তোমরা পড়বা। এটা যদি বাংলা করা যায় তাহলে বাংলাটি করলে এরকম দাঁড়ায়, আমরা শ্রীশচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন নামক গ্রন্থে এর বাংলাটি আমরা এরকম পাই,
রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার গতিমান জীবন কাহিনী দৃশ্য পরম্পরা উপস্থাপিত করত, যে নাটক দর্শক হৃদয়ে উদ্রিক্ত ভীতি ও করুণা প্রশমন করিয়া তাহার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাহাই ট্র্যাজেডি। তাহলে তোমরা একটু দেখার চেষ্টা করো, এবং দেখে দেখে আশা করছি স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং লেখা যদি বুঝতে একটু সমস্যা হয় আশা করছি তোমাদের এখন দেখা যাবে। আত্মদ্বন্দ্বে পরাভূত মানব জীবনের করুণ কাহিনীকে ট্র্যাজেডি বলে। এরিস্টটল এর মতে রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার গতিমান জীবন কাহিনী দৃশ্য পরম্পরা উপস্থাপিত করত, যে নাটক দর্শক হৃদয়ে উদ্রিক্ত ভীতি ও করুণা প্রশমন করিয়া তাহার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাহাই ট্র্যাজেডি। ঠিক আছে, তোমরা সমস্যা নেই, এই লেখাটি যদি স্ক্রিনে বুঝতে খুব একটি সমস্যা হয় তাহলে তোমাদের আবুল ফজলের যে বইটি রয়েছে সাহিত্যকেন্দ্রিক থার্ড ইয়ারে তোমাদের একটা বই রয়েছে, সেই বইটির মধ্যে এই সংজ্ঞার্থ দেওয়া রয়েছে। আবার পয়েটিক্স তোমাদের ফোর্থ ইয়ারে রয়েছে এরিস্টটলের কাব্যতত্ত্ব, সেখানে ওই সংজ্ঞার্থ দেওয়া রয়েছে, লিখে নিতে পারবে। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম ট্র্যাজেডি সম্পর্কে এরিস্টটল কি বলার চেষ্টা করেছেন, সেটি আমরা এখানে পেলাম। এখন আমরা জানার চেষ্টা করব এটি সম্পর্কে, এই ট্র্যাজেডি সম্পর্কে প্লেটো কি বলেছেন। প্লেটো ট্র্যাজেডির সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, সার্থক ট্র্যাজেডিতে সকল মানুষ একই সাথে ক্রন্দন করে এবং একই সাথে আনন্দ উপভোগ করে, এটি বলেছিলেন প্লেটো। আমরা ট্র্যাজেডি সম্পর্কে একটু জানছি, কারণ হলো আমরা যে নাটকটি আজ জানার বা বোঝার চেষ্টা করব সেটি হলো ইডিপাস, এবং সেই নাটকটি বুঝতে গেলে এর ভাগগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তাহলে ট্র্যাজেডি প্রধানত কয় প্রকার? ট্র্যাজেডি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, আরেকটি হচ্ছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি। আমরা একটু আগে দেখার চেষ্টা করছি, একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, আরেকটা হচ্ছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি। এখন আমরা দেখার চেষ্টা করব গ্রিক ট্র্যাজেডি কি। গ্রিক ট্র্যাজেডি হলো একটি প্রবাদ আছে যে বিধির লিখন, গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে আমরা বলতে পারি যে একটি প্রবাদ আছে, বিধির লিখন যায় না খণ্ডন। অর্থাৎ সৃষ্টিকর্তার বিধান মানুষ কোনোভাবেই পরিবর্তন করতে পারে না, সে যত বড় রাজা বাদশাহ ফকির দরবেশ যাই হোক না কেন। একে গ্রিক মিথোলজিতে বলা হয়েছে বিশ্ববিধান। বিশ্ববিধানে মানুষের কোনো হাত নেই। এখানে মানুষ হচ্ছে নিয়তির ক্রীড়ানক, অর্থাৎ তাকে যেভাবে খেলা হবে সেভাবেই খেলবে। মানুষ হচ্ছে পুতুল, এখানে তার কর্মের জন্য মানুষ কোনোভাবেই দায়ী নয়। এখানে মানব জীবনের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি। অর্থাৎ গ্রিক ট্র্যাজেডির মূল কথা হলো সব কিছুই নিয়তি নির্ধারিত, সে ইচ্ছে করলেই এই নিয়তির বিধান কখনোই চেঞ্জ করতে পারবে না। অন্যদিকে শেক্সপিয়ারের ট্র্যাজেডি কাকে বলে? আমরা শেক্সপিয়ারের ট্র্যাজেডির দিকে তাহলে দেখতে পারি, শেক্সপিয়ারের ট্র্যাজেডি তাকেই বলা হচ্ছে যেখানে ব্যক্তির ত্রুটির কারণে বা কোনো ব্যক্তির ভুলের কারণে তার জীবনে চরম পরাজয় নেমে আসে, সেটিকে আমরা বলছি শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি। তোমাদের পাঠ্যভুক্ত রয়েছে এখানে হ্যামলেট। হ্যামলেট শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির প্রখ্যাত উদাহরণ। আর গ্রিক ট্র্যাজেডির প্রধানতম উদাহরণ হচ্ছে তোমাদের ইডিপাস। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব এই ইডিপাস লিখেছেন সফোক্লিস। এই সফোক্লিস সম্পর্কে একটু জানবো এবং তারপরে আমরা চলে যাব মূল আলোচনায়, অর্থাৎ ইডিপাস কেন্দ্রিক আলোচনায়। তাহলে আমরা বললাম এই যে পৌরাণিক বিশ্বাস যে গ্রিক ট্র্যাজেডিতে মানুষ আদৌ তার কৃতকর্মের দায়ভার বহন করে না, এই পৌরাণিক বিশ্বাসকে ধারণ করে বিশ্ববিখ্যাত নাট্যকার সফোক্লিস তার বিশ্ববিস্তৃত বিখ্যাত নাটক রাজা ইডিপাস রচনা করেছেন। আমরা এখন একটু জানার চেষ্টা করব সফোক্লিস সম্পর্কে। সফোক্লিস গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন। আমরা জানি গ্রিসের রাজধানীর নাম কি? এথেন্স। খ্রিস্টপূর্ব 5ম শতকে। তখনকার সময়ে এথেন্সে একটি প্রচলিত আইন ছিল যে সন্তান হত্যা মহাপাপ, একটি মস্ত বড় অপরাধ বা মহাপাপ। সফোক্লিস এই অপরাধটির চিত্র নাটকে রূপায়িত করার জন্য প্রচলিত লোকবিশ্বাসকে অবলম্বন করে রাজা ইডিপাস রচনা করেছেন। যদিও পৌরাণিক কাহিনী বা লোকগাথাকে
অবলম্বন করে ইডিপাস রচনা করেছেন এটি, তবুও তিনি এতে নতুন মূল্যবোধ আরোপ করেছেন এবং জগৎ ও জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন এবং নাট্যকার হিসেবে তার যে আলাদা স্বাতন্ত্র্যবোধ সেটিও তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন। এই রাজা ইডিপাস সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব তার মূল কাহিনীর দিকে, অর্থাৎ ইডিপাস মূল কাহিনীর দিকে গেলে আমরা এখানে কিছু জিনিস দেখতে পারবো। কারণ ইডিপাস নাটকে দিকে তাকালে আমরা দেখতে পাই ইডিপাসে কিছু চরিত্র রয়েছে, যে চরিত্রগুলো আসলে নামগুলো অনেক কঠিন, তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে। এই জন্যই মূলত নামগুলো সম্পর্কে আমি একটু লিখে দিয়েছি, তোমরা কাগজ কলম নাও, নামগুলো লিখে নেওয়ার চেষ্টা করো। তাহলে ইডিপাস, সফোক্লিস, মূল অনুবাদ হলো সৈয়দ আলী আহসান। এবং এখানকার কিছু চরিত্র রয়েছে যারা ইডিপাস নাটক পড়নি, আমি জানি তোমরা অনেকেই পড়নি। তারা যখন আমি কাহিনী বলতে যাব বা এই সিনেমার ভিতরে প্রবেশ করব, তখন কিন্তু তোমাদের এই শব্দগুলো অপরিচিত থাকার কারণে কাহিনী বুঝতে পারবে না। এই জন্য চরিত্রগুলো বলছি, চরিত্রগুলো পারলে লিখে নাও। চরিত্রসমূহ ইডিপাস, পুরোহিত, ক্রিয়ন, ত্রিকালদর্শী টেরেসিয়াস, রাজা লেয়াস, জোকাস্ট্রা, বার্তাবাহক, মেষপালক, দ্বিতীয় বার্তাবাহক, রাজা পরিবাস, রানী মেরোফি, স্ফিক্স। স্থানের মধ্যে আমরা পাই থিবিস, ফোসিস, কোরিন্থ, ডেলফির মন্দির, সিথায়রন পর্বত, অ্যাপোলোর মন্দির। আশা করছি তোমরা এগুলো লিখে নিচ্ছ, এগুলো লিখে নাও একটু। তাহলে লেখা শেষ হলে আমরা এখন কাহিনীর দিকে চলে যাব। তাহলে মূল কাহিনীতে আমরা দর্শকরা এই ট্র্যাজেডির দিকে তাকালে আমরা দেখতে পাই, প্রথম কাহিনীর দিকে তাকালে দেখতে পাই, আগে আমরা বলেছি এটি মূলত পৌরাণিক কাহিনী অবলম্বন রচিত। রাজা ইডিপাস নাটকের মূল কাহিনী সূত্রটি থিবিসের রাজা লেয়াস। এই যে আমরা কিন্তু সিনেমা দেখছি, এখন একটা সিনেমার দিকে চলে যাব। মনে রাখবা সিনেমার কাহিনী তোমাদেরকে বলছি, তোমরা সিনেমার ভিতরে প্রবেশ করবে, আর সিনেমার ভিতরে প্রবেশ করলেই তোমরা কিন্তু মনোযোগ সহকারে যে কাহিনীটি শোনো, আশা করছি যারা পড়নি তাদের জন্য ভালো হবে এবং যারা পড়েছো তারা তো আরও ভালো বুঝতে পারবে। তাহলে পৌরাণিক কাহিনী অবলম্বন রচিত রাজা ইডিপাস নাটকের মূল কাহিনী সূত্রটি থিবিসের রাজা লেয়াস এবং জোকাস্ট্রা তার স্ত্রী। তাহলে লেয়াসের স্ত্রীর নাম জোকাস্ট্রা। তার একটা সিনেমা দেখছো, যে কোনো সিনেমার কাহিনীর মতোই। বহুদিন সন্তান না হওয়ার কারণ জানতে রাজা লেয়াস একাকী ডেলফির মন্দিরে যান। দেখো তোমাদের ওখানে কিন্তু লেখা আছে ডেলফির মন্দির। দেখো ডেলফির মন্দির, এই চরিত্র এগুলো মনে রাখবা, যখন লেখার প্রসঙ্গ আসবে আশা করছি জিনিসগুলো, এই নামগুলো মনে না রাখলে তোমরা কিন্তু এই কাহিনীর কোন সূত্রই ধরতে পারবে না, এলোমেলো মনে হবে। তাহলে বহুদিন সন্তান না হওয়ার কারণ জানতে রাজা লেয়াস একাকী ডেলফির মন্দিরে যান। দৈববাণী শোনা গেল যে তার এই সন্তান না হওয়ার দুর্ভাগ্যকে তার আশীর্বাদ মনে করা উচিত, কেননা জোকাস্ট্রার গর্ভজাত এবং তার ঔরসজাত সন্তান এক সময়ে কালে তার হত্যাকারী হবে। এ কথা শোনার পরে সে জোকাস্ট্রাকে কিছু বলল না। লেয়াস শুনে আসলো, আসার পরে বরং সে কী করলো, জোকাস্ট্রা থেকে দূরে দূরে থাকার চেষ্টা করলো, কিন্তু বিধির বিধান যায় না খণ্ডন। সুতরাং জোকাস্ট্রা কৌশলে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করলো এবং প্রলুব্ধ করে একসময় সন্তানবতী হলো। 9 মাস পর যথারীতি সন্তান ভূমিষ্ঠ হলো। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর লেয়াস কী করলেন, রাজা লেয়াস ধাত্রীর কোল থেকে ছিনিয়ে নিয়ে এক মেষপালকের হাতে দিল। আমরা চরিত্রের মধ্যে বলেছি মেষপালক চরিত্র রয়েছে, এবং তাকে মারার জন্য পাঠিয়ে দিল কোথায়, সিথায়রন পর্বতে। কোন পর্বতে? সিথায়রন পর্বতে। দেখো নামগুলো রয়েছে কিন্তু সিথায়রন পর্বত, সেই সিথায়রন পর্বতে তাকে পাঠিয়ে দিল। নবজাতকের পা দুটো লোহার শিক দিয়ে বেঁধে দেয়া হলো। তাহলে কার? এই নবজাতকের পা দুটো লোহার শিক দিয়ে বেঁধে দেওয়া হলো। কেন? নবজাতকের পা দুটো লোহার শিক দিয়ে বেঁধে দেওয়া হলো যাতে সে কোনোভাবেই হামাগুড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ে না যেতে পারে।
কিন্তু তো আমরা জানি বিধির বিধান অলঙ্ঘনীয়, নিয়তি নির্দেশে এই নবজাতকের আর মৃত্যু হলো না। পাশের রাজ্য করিন্থ, শব্দটি ওখানে দেওয়া আছে করিন্থ, পাশের রাজ্য করিন্থের এক মেষপালক তাকে কুড়িয়ে পেল এবং তার নাম দিল ইডিপাস। তাহলে ইডিপাস কেন নাম দিল? বিভিন্ন সময় তোমাদের জিজ্ঞেস করা হয় এবং ফুর্তির ভাইভাতে জিজ্ঞেস করা হয়। ইডিপাস শব্দের অর্থ পা ফোলা, ওই যে পা দুটো লোহার শিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল, এজন্য এটার তার নাম হচ্ছে ইডিপাস বা পা ফোলা। মেষপালক তাকে করিন্থে নিয়ে গেল। তাহলে আমি করিন্থ শব্দটি বারবার বলছি, করিন্থ তোমাদের এখানে লেখা আছে, ভালো করে বুঝে নাও। তাকে করিন্থে নিয়ে এলো। রাজা পলিবাস, ওই সময় করিন্থে যিনি শাসন করেছিলেন তার নাম হচ্ছে রাজা পলিবাস। রাজা পলিবাস করিন্থে শাসন করছিলেন। রাজা পলিবাস ও রানী মেরোপি নিঃসন্তান। দেখো এখানে কিন্তু দেখো রাজা পলিবাস এবং মেরোপি, এটা লেখা রয়েছে তোমাদের এই স্ক্রিনের মধ্যে। রাজা পলিবাস এবং রানী মেরোপি এই নিঃসন্তান ছিলেন, তাই তারা ইডিপাসকে আপন সন্তানের ন্যায় লালন পালন করতে লাগলো। চললো সিনেমার মতো, সিনেমায় মাঝে মাঝে দেখো এরকম হয়ে যায়, বাচ্চা হারিয়ে গেছে, তারপরে এরকম তোমরা ওরকম করে কাহিনীটা জাস্ট মনে রাখার চেষ্টা করো, আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। একদিন করিন্থের এক যুবক ইডিপাসকে এই বলে বিদ্রুপ করলো যে সে দেখতে তার পিতামাতার মতো নয়, অর্থাৎ বললো তুমি দেখতে তোমার পিতার মতো নয়। সন্তান সাধারণত পিতামাতার মতো হয়, কিন্তু বললো সে তার পিতামাতার মতো নয়। ইডিপাস তখন সন্দিগ্ধ হয়ে ডেলফির মন্দিরে গেল। ওই সময় ছিল, তুমি কি জানতে চাইলে সেখানে যাওয়ার সুযোগ ছিল, এখন সেই সুযোগ নাই, থাকলে সবাই চলে যেত সেখানে। ইডিপাস সন্দিগ্ধ হয়ে ডেলফির মন্দিরে গেল। দৈববাণীতে তার প্রশ্নের সদুত্তর তিনি পেলেন না, বরং দৈববাণীতে তাকে বলা হলো সে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিয়ে করবে। সে জানতে গেল আসলে তার সন্তান কিনা সেটা বলা হলো না, কিন্তু বলা হলো যে কালে বা সময়ে সে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিয়ে করবে, যেটি কখনো সামাজিকতা বা বর্তমান রীতি বা কোনো রীতিতে যেটি কখনো সম্ভব নয়, কিন্তু ইডিপাস নাটকে সেটি দেখা হয়েছে। যাও, এটি তার নিয়তি। এটা শোনার পরে চরম হতাশা ও মর্মের বেদনায় ইডিপাস আর করিন্থে গেল না। সে জানে যে করিন্থে তার বাবা মা রয়েছে, সুতরাং ওখানে গেলে যদি এরকম তার বাবাকে কখনো হত্যা করতে হয়, আবার ওই মাকে বিয়ে করতে হয়, এই ভয়ে তিনি আর ফিরে গেলেন না। কিন্তু না গিয়ে ফোসিস নামে একজন, ফোসিস নামটা লেখা হচ্ছে ফোসিস, তোমরা কিন্তু শুনবা, এটা যদি না বোঝো, নামগুলো যদি না বোঝো তাহলে কিন্তু হবে না। ফোসিস একটা জায়গার নাম। এই ফোসিস নামে এক জনপদের কাছাকাছি একটা তেরাস্তার মোড়ে এলো। তাহলে কয় রাস্তার মোড়ে? ফোসিস নামে একটি তেরাস্তার মোড়ে এলো। সে সময় এক বৃদ্ধ রাজা কয়েকজন অনুচর সহ রথে যাচ্ছিলেন। রথ একটা যানবাহন। ইডিপাসকে রাস্তা ছেড়ে সরে দাঁড়াতে বলল, কিন্তু রাজা রথ সরে দিতে বলল, কিন্তু ইডিপাস সরে দাঁড়ালেন না। তখন রাজা কি করলেন? রথ চালাবার হুকুম দিলেন। এই রথ একটি চাকা ইডিপাসের পায়ের উপর দিয়ে চলে যায় এবং পা তার থেতলে যায়, এবং তখন ইডিপাস রেগে গিয়ে সেই রাজাকে এবং তার অনুচরগুলোকে হত্যা করে। একজন অনুচর শুধু বেঁচে যায়, এবং এই অনুচর কোনো মতে প্রাণে বেঁচে গিয়ে থিবিসে জানালো যে রাজা অনুচর সহ নিহত হয়েছে দস্যুদের হাতে। ইডিপাস জানতেও পারল না যে তার জীবনে সেই নিয়তির বিধান বা দৈববাণীর প্রথম অংশ তার জীবনে ঘটে গেল, অর্থাৎ সে তার পিতাকে হত্যা করল। রাজা লেয়াস যখন ডেলফির মন্দিরে যাচ্ছিলেন, মূলত সেই সময় ডেলফির মন্দির, দেখো ওখানে ডেলফির মন্দির, রাজা লেয়াস যখন ডেলফির মন্দিরে এটা জানার জন্য যাচ্ছিলেন যে কি করে স্ফিক্সের হাত থেকে থিবিসবাসীকে রক্ষা করা যায়। স্ফিক্স শব্দটি দেখো তোমাদের ওখানে স্ফিক্সে রয়েছে, স্ফিক্স শেষ শব্দটি, যে রাজা লেয়াস যখন যাচ্ছিলেন তেরাস্তার মোড়ে ইডিপাস কর্তৃক নিহত হওয়ার আগে রাজা লেয়াস কেন ওই পদে যাচ্ছিলেন? তিনি যাচ্ছিলেন মূলত স্ফিক্সের হাত থেকে থিবিসবাসীকে রক্ষা করার জন্য। আমরা জানি থিবিসের রাজা লেয়াস, কিভাবে রক্ষা করা যায়। স্ফিক্স কী করেছিল? সে সময় স্ফিক্সের অত্যাচারে
থিবিসবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। একাকী পথচারীকে পেলে স্ফিংক্স একটি ধাঁধা জিজ্ঞেস করত এবং উত্তর দিতে না পারলে তাকে হত্যা করত। লেয়াসকে হত্যার পর ইডিপাস থিবিসের দিকে যাবার পথে নগর প্রান্তে স্ফিংক্সের কবলে পড়ে। তাকেও ধাঁধার প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং ধাঁধার উত্তর ইডিপাসের জানা ছিল। ধাঁধাটি ছিল এরকম, সেটি তোমাদের জন্য যারা পড়নি। এমন একটি প্রাণী আছে যে সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে এবং বিকেলে 3 পায়ে চলে। আবার বলছি আমি, এমন একটি প্রাণী আছে যে সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে এবং বিকেলে 3 পায়ে চলে। আশা করছি উত্তরটা তোমরা জানার চেষ্টা করছো। যারা জানো না তাদের কাছে কেমন যেন লাগছে, তোমরা ভাবতে থাকো কী উত্তর হতে পারে। এই উত্তরটি ইডিপাসের জানা ছিল। সেই উত্তর আর অন্য কিছু নয়, সেই উত্তরটি হলো আমরা মানুষ। আমরা যখন ছোট থাকি তখন কয় পায়ে চলি? 4 পায়ে চলে, হামাগুড়ি দিয়ে চলি 4 পায়ে। আবার যখন আমরা জীবনের সকাল বলা হচ্ছে ছোটোবেলায়, আবার যখন আমরা বড় হই তখন 2 পায়ে চলি। আবার যখন আমরা বৃদ্ধ হই অর্থাৎ জীবন সাহান্যে উপনীত হই তখন আমরা 3 পায়ে, অর্থাৎ হাতে তখন আরেকটি লাঠি থাকে, তো তার উপর ভর দিয়ে চলি। তার উত্তর মানুষ। এই ধাঁধার উত্তর শুনে স্ফিংক্স পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করে এবং এটি হলো তার নিয়তি, যে উত্তর দিতে পারলেই সে মারা যাবে। তখন সে আত্মহত্যা করে স্ফিংক্স। ফলে থিবিসবাসী এ থেকে রক্ষা পায় এবং রক্ষা পেয়ে ইডিপাসকে তারা রাজা হিসেবে বরণ করে নেয়। এবং বরণ করে নেওয়ার পরে সেখানকার একটা নিয়ম ছিল যে রাজা যে হবে সে রাজার বিধবা স্ত্রীকে বিয়ে করতে হবে। তখন সে বিধবা স্ত্রীকে বিয়ে করলো। কারণ সে তো জানতো না, কারণ সে জানতো না সেই তার মা। অর্থাৎ তার জীবনে দৈববাণীর যে অংশ সেটিও সত্য হয়ে গেল যে রাজা লেয়াসের বিধবা স্ত্রী তারই গর্ভধারিণী মা, যেটা সে জানতো না, এবং তাকেই সে আবার স্ত্রী হিসেবে বরণ করে নিল। এই চলে যাচ্ছিল। এরপর সুদীর্ঘ 15টি বছর অতিক্রান্ত হয়েছে। থিবিসের প্রজারঞ্জক রাজা হিসেবে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে এবং থিবিসবাসীর জন্য তিনি কি কর্তব্যনিষ্ঠার তিনি পরিচয় দিয়েছিলেন। অর্থাৎ ইডিপাস রাজা হিসেবে চারিদিকে সুনাম কুড়িয়েছেন, তাই সে থিবিসবাসীর প্রিয় রাজা। পারিবারিক জীবনেও সে জোকাস্ট্রাকে নিয়ে সুখী। তার 4টি সন্তান, 2টি ছেলে 2টি মেয়ে। ইডিপাস জানতেও পারেনি দৈববাণীর দ্বিতীয় অংশটি তার জীবনে বহু পূর্বেই সফল হয়েছে, অর্থাৎ তারই গর্ভধারিণী তার সন্তানসঙ্গী হবে, তা তার জীবনে নির্মমভাবে বাস্তবায়িত হয়েছে। এটাই হলো ইডিপাস নাটকের পূর্বসূত্র বা কাহিনী। আমি মূলত এখানেই রেখে দিতে পারি তোমাদের জন্য, কিন্তু আমি রাখতে চাচ্ছি না কারণ তোমাদের সঙ্গে অনেক দিন পরে দেখা হয় এবং একটি কাহিনী সূত্রের জন্য ধৈর্য ধরে যদি তোমরা আমার পুরোটা শেষ করতে পারো, একদিন কষ্ট করে শোনো, আশা করছি ইডিপাস নাটকটা সম্পর্কে কিছু না হলেও যারা কোনোদিন বই খুলে দেখো না, আমি জানি অনেকের কাছে ইডিপাস নাটকটাও নেই, যারা আশা করছি মনোযোগ সহকারে আমার লেখাটি এটা শোনার চেষ্টা করবে, তারা আশা করছি ইডিপাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখতে পারবে। তাহলে ইডিপাসের আমরা নাটকের পূর্বসূত্র বা কাহিনীটি জানলাম। এখন আমরা জানার চেষ্টা করব ইডিপাসের পরবর্তী অংশ বা পরবর্তী কাহিনী। এরপর থিবিস জুড়ে কী আসলো? থিবিস জুড়ে নেমে এলো মহামারী বা দুর্ভিক্ষ, মৃত্যুর অমানিসা। ভীত সন্ত্রস্ত নগরবাসী এলো ইডিপাসের কাছে মুক্তির আশায়। এরপর আমরা ইডিপাসের যন্ত্রণা জর্জর জীবনের করুণ ট্র্যাজেডি স্বরূপ উদ্ঘাটন আমরা করতে পারবো। ইডিপাস প্রজাদের দুঃখ দুর্দশায় কাতর, চারিদিকে মহামারী চলছে। সে রাজ্যশালক ক্রিয়ন, দেখো নামটা দেখো, তোমাদের স্ক্রিনে দিয়েছি ক্রিয়ন। এই রাজ্যশালক ক্রিয়নকে অ্যাপোলোর মন্দিরে পাঠালো। দেখো অ্যাপোলোর মন্দির এখানে লেখা রয়েছে, তাহলে ক্রিয়ন রাজ্যশালকের নাম কি? ক্রিয়ন। এই ক্রিয়নকে পাঠালো কোথায়? অ্যাপোলোর মন্দিরে। কিসের জন্য? দেবতার নির্দেশ জানার জন্য। অর্থাৎ দেবতা কি নির্দেশ দেয়, কী জন্য এরকম হচ্ছে। ক্রিয়ন সবার সম্মুখে সে দৈববাণী জানাতে ইতস্তত করতে লাগলো। কিন্তু সে ইডিপাসের কথাই বলল, রাজ্যের মধ্যে এক মহাপাপ লালন করা হচ্ছে। এ পাপ মোচন করতে পারলে এই রাজ্যে শান্তি ফিরে আসবে। এখন মহাপাপটা মূলত কি সেটি নিয়ে, কি সেই পাপটি হলো ভূতপূর্ব রাজা লেয়াসকে হত্যা করা হয়েছে, অথচ হত্যাকারীর শাস্তি বিধান করা হয়নি। তাহলে পাপটি কি? পাপটি হলো ভূতপূর্ব রাজা লেয়াসকে হত্যা করা হয়েছে, অথচ হত্যাকারীর শাস্তি বিধান করা হয়নি। সুতরাং এই হত্যাকারীর শাস্তি দিতে পারলেই কি হবে? এ রাজ্যে শান্তি ফিরে আসবে। অথচ হত্যাকারী এ রাজ্যেই আত্মগ্রহণ করে আছে।
দেবতার নির্দেশ তাকে নির্বাসন দিতে হবে। ইডিপাস তখন কি করলেন, নগর বিরুদ্ধ মানে যারা বয়স্ক রয়েছে তাদের সবাইকে ডেকে আনলেন লেয়াসের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য, তাদের সহযোগিতা চাইল। নগর বিরুদ্ধে ডেকে এনে বললেন আপনারা আমাকে সাহায্য করেন, আমি হত্যাকে খুঁজে বের করতে চাই। তারা জানালো যদি আপনি জানতে চান তাহলে এক জায়গায় যেতে হবে, ত্রিকালদর্শী ট্রেসিয়াস। দেখো তোমাকে এখানে লিখে দিয়েছি ত্রিকালদর্শী। ত্রিকাল মানে যিনি তিন কাল অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারেন, তাকে বলে ত্রিকালদর্শী ট্রেসিয়াস। বর্তমান সময় থাকলে ভালো হতো, সবাই চলে যেত, তাই না? না থাকাই ভালো হয়েছে। তাহলে ত্রিকালদর্শী ট্রেসিয়াসের কাছে কি চলে যেতে বললেন, যে তেনার কাছে গেলে আমরা জানতে পারবো, এর সমাধান তিনি দিতে পারবেন। তখন ট্রেসিয়াসের কাছে ইডিপাস লেয়াসের আততায়ীর সন্ধান জানতে চাইল। সে ইডিপাসকে সত্য কথা বলতে চাইল না। সে বলল না, তোমাকে সত্যটা বলা যাবে না, কারণ সে তো সব জানতো। এতে ইডিপাস উত্তেজিত হয়ে ওঠে, উত্তেজিত হয়ে বলল তুমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই অন্যায় অভিযোগ শুনে টিরেসিয়াস তখন ক্ষেপে যায় এবং রেগে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং বলে ইডিপাস রাজা লেয়াসের হত্যাকারী। এই ইডিপাসই রাজা লেয়াসের হত্যাকারী। শুধু তাই নয়, সে তার নিকটতম আত্মীয়ের সাথে পাপের মধ্যে বসবাস করছে। এই অবিশ্বাস্য কথা শুনে ইডিপাসের মনে সন্দেহ হলো। ভাবলো হয়তো ক্রেয়ন অর্থাৎ রাজ্যশালক ক্রিয়ন রাজ্যের লোভে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে টিরেসের সঙ্গে। তখন কি করলো, এরপর ক্রিয়নের সঙ্গে ইডিপাসের বাগবিতণ্ডা শুরু হয়। কেউ শান্ত হতে চায় না। এমন সময় রানী জোকাস্ট্রা এসে সব কথা শুনে বলল, এতে ইডিপাসের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ ভবিষ্যৎবাণী কখনো সত্য হয় না। যদি তাই হতো তবে আপন সন্তানের হাতে লেয়াসের মৃত্যু হতো। তাহলে যদি জোকাস্ট্রা কি বললেন, যদি ভবিষ্যৎবাণী সত্যিই হতো তাহলে আপন সন্তানের হাতে লেয়াসের মৃত্যু হতো, কিন্তু তা তো হয়নি। অর্থাৎ লেয়াসের মৃত্যু কার হাতে হয়েছে, জোকাস্ট্রা তো জানে না। জোকাস্ট্রা ভাবলো ইডিপাসের হাতে, তার সন্তানের হাতে রাজা লেয়াসের মৃত্যু হয়নি, কারণ তাদের ধারণা 3 দিনের শিশুকে সেই নির্জনে ফেলে দেওয়া হয়েছিল। আর সকলেই জানে ফসিস নামে এক জনপদের কাছে তেরাস্তার মোড়ে দস্যু দলের হাতে লেয়াসের মৃত্যু হয়েছে। জোকাস্ট্রা এসব বলতেছিল। এ কথা শুনে ইডিপাস চমকে উঠল এবং লেয়াসের মৃত্যু ঘটনা তার অন্তরে এক অজানা আশঙ্কার সৃষ্টি করল। লেয়াসের চেহারা কেমন ছিল, কয়জন লোক সঙ্গে ছিল, সব কিছু সে জিজ্ঞেস করে যখন মিলে গেল তখন সে বুঝতে পারল সেই লেয়াসের হত্যাকারী। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বেঁচে যাওয়া অনুচরকে খুঁজে বের করল। এমন সময় করিন্থ রাজ্য মনে আছে তো, করিন্থ থেকে এক বৃদ্ধ এসে খবর দিল যে রাজা পরিবাসের মৃত্যু হয়েছে। পরিবাস কি, যার কাছে সে লালিত পালিত হয়েছে, রাজা ইডিপাস, যে রাজা পরিবাসের মৃত্যু হয়েছে এবং সেখানকার জনগণ ইডিপাসকে রাজা হিসেবে দেখতে চায়। ইডিপাস জানে সে পরিবাসের সন্তান, সুতরাং পরিবাসের স্বাভাবিক মৃত্যু হয়েছে অথবা দৈববাণী মিথ্যা প্রতিপন্ন হতে দেখে সে অনেকটা আনন্দিত হয়। ইডিপাস আনন্দিত হয় যে তার পিতাকে তাকে খুন করতে হয়নি। তবু ইডিপাসের আশঙ্কা তার মা মেরোপি বেঁচে আছে। যেহেতু মা বেঁচে আছে, মায়ের সঙ্গে তার একটি গেলে আবার মায়ের সঙ্গে যদি বিয়ে কোনো কারণে কিছু হয়ে যায়, দৈববাণী সত্যি হয়ে যায়, সেজন্য সে কথা ভেবে ইডিপাস করিন্থ যাওয়া থেকে বিরত থাকলো। এবং করিন্থের রাজদূত ইডিপাসের যখন মনে এই শঙ্কা, তখন করিন্থের রাজদূত বলল যে ইডিপাস রাজা পরিবাস এর আপন সন্তান নয়। এক মেষপালক শিশু ইডিপাসকে কুড়িয়ে পায় এবং সে নিঃসন্তান রাজা রানীর হাতে তাকে তুলে দেয়। তারা তাকে আপন সন্তানের ন্যায় লালন পালন করে, কিন্তু তারা ইডিপাসের আপন পিতামাতা নয়। তাহলে কারা? সেই রাজদূত বলল যে তোমার আশঙ্কার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। তোমার যে পরিবাস এবং মেরোপি তারা তোমার আপন বাবা মা নয়, তুমি তাদের পালিত সন্তান। ইডিপাস সেই মেষপালকের সন্তানের লোক পাঠায়। এই মেষপালকের কথা জোকাস্ট্রা ইতিপূর্বে ইডিপাসকে বলেছে। সব ঘটনা শুনে জোকাস্ট্রা আতঙ্কিত হয়ে ওঠে এবং ইডিপাসকে ক্ষান্ত হতে বলে যে না, আর তুমি বেশ জানতে চাও না, চুপচাপ থাকো। কিন্তু ইডিপাস কিছুতেই নিবৃত হতে হয় না, সে তার জন্মরহস্য উদ্ঘাটন করবে। কিন্তু জোকাস্ট্রার কাছে যখন সব কিছু দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়, সে অস্থির উন্মাদনা নিয়ে চলে যাবার আগে শুধু বলে যায়, অন্ধ, তুমি অন্ধ, হায় রে অবাগা, তুমি যেন কখনো না জানো তুমি কে।
কি বলে যায়, যাওয়ার আগে যখন জোকাস্ট্রা সব কিছু পরিষ্কার হয়ে গেল দিবালোকের মতো, তখন সে উন্মাদিনীর মতো পাগলুনির মতো হয়ে চলে যাওয়ার আগে বলে গেল, অন্ধ তুমি অন্ধ, হায় রে অভাগা, তুমি যেন কখনো না জানো তুমি কে। জোকাস্ট্রা উন্মাদিনীর ন্যায় প্রাসাদ অভ্যন্তরে চলে গেল। জোকাস্ট্রা এরূপ ব্যবহারে ইডিপাস ভাবল হয়তো কোনো নিচু ঘরের সন্তান সে। এটি জোকাস্ট্রা বুঝতে পেরেছে, তবু সে জন্ম রহস্য জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠে পড়ে লেগে গেল। মেষপালক এলে দেখা গেল এই একই লোক ফসিস থেকে পালিয়ে এসে লেয়াসের সংবাদ দিয়েছিল। প্রথমে সে কোনো কথা বলতে চাইল না, কিন্তু ইডিপাসের শাস্তির ভয়ে, অর্থাৎ ইডিপাস শাস্তি দিতে চেয়েছিল, না বললে তাকে শাস্তি দিবে, এই শাস্তির ভয়ে সে সব কথা খুলে বলল। ইডিপাস তার জন্ম ও জীবনের নিষ্ঠুর সত্যের মুখোমুখি হয়ে এক মর্মভেদী অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ পর এক অনুচর এসে জানালো, নিদারুণ লজ্জা, অপমান ও বেদনায় জোকাস্ট্রা আত্মহত্যা করেছে। অর্থাৎ জোকাস্ট্রা যখন জানতে পেরেছে তারই সন্তানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তারই গর্ভে, তার ঔরসে এবং তার গর্ভে 4টি সন্তান, সব কিছু জানার পরে সে লজ্জায়, অপমান এবং বেদনায় আত্মহত্যা করেছে। রাজপ্রাসাদের অভ্যন্তর থেকে শব্দ জোকাস্ট্রার হৃদয়ভেদী নিদারুণ আর্তচিৎকার চলে আসলো। আর ইডিপাস তখন তারই পোশাক থেকে, অর্থাৎ জোকাস্ট্রার পোশাক থেকে একটি কাঁটা খুলে নিজের চক্ষু নিজেই উপড়ে ফেলে পথ হাতড়ে বেরিয়ে এলো অন্ধ ইডিপাস। নিজের শাস্তি নিজেই মাথা পেতে নিল। স্বদেশ থেকে দূরে, বহু দূরে এই নির্বাসন তার একমাত্র শাস্তি। আমরা আগেই জেনেছিলাম যে রাজা লেয়াসের হত্যাকারীকে নির্বাসন দিতে হবে, ঠিক তেমনি স্বদেশ থেকে দূরে, বহু দূরে এই নির্বাসন তার একমাত্র শাস্তি। বালিকা কন্যার হাত ধরে বেরিয়ে যায় হতভাগা ইডিপাস। সকলের কণ্ঠে ধ্বনিত হয় এক মর্মস্পর্শী বাণী, অলঙ্ঘনীয় নিয়তির নিষ্ঠুর পীড়নে জীবন, যৌবন, ধনমানের ব্যর্থতার হাহাকারে পিষ্ট ইডিপাসের জীবন কাহিনী। তাহলে আমরা মোটামুটি এই কাহিনীটা জানতে পারলাম। মূল কাহিনী হলো এটুকুই। এখন এই কাহিনী আমরা জানি গ্রিক ট্র্যাজেডি, নিয়তি নির্ধারিত, আগে থেকে বলে দেওয়া ছিল এই ঘটনা ঘটবে, তবু ইডিপাস চেষ্টা করেছে। ইডিপাস এক আশ্চর্য জীবন্ত চরিত্র এবং এরূপ প্রাণবন্ত এবং আবেগময় চরিত্রের তুলনা বিশ্ব সাহিত্যে বিরল। গভীর আবেগ আর অনুভূতির তীব্রতায় চরিত্রটি হয়ে উঠেছে সজীব ও প্রাণবন্ত। সম্মান ও সৌভাগ্যে স্ফীত, বিপদে স্থির ও তা প্রতিহত করতেও উদ্যত, অন্যায়ের প্রতিবিধান করতে দৃঢ় প্রতিজ্ঞ। পরিণামে যাই ঘটুক না কেন, কলঙ্কিত অতীত জানতে পেরে আত্মগ্লানি ও অনুশোচনায় মুহ্যমান হয়েছিল ইডিপাস। এমন প্রাণবন্ত চরিত্র কেবল গ্রিক নাট্য সাহিত্যে নয়, বিশ্ব নাট্য সাহিত্যেও বিরল। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল ইডিপাসকে অতুলনীয় সার্থক ট্র্যাজেডি হিসেবে অভিহিত করেছেন এবং এই বিশ্ববিশ্রুত নাট্যকার সফোক্লিস এই নাটক নির্মাণে তার বিশেষ আমরা কৃতিত্বের স্বাক্ষর দেখতে পাই। বিশ্ব নাট্য সাহিত্যে এরকম একটি বিখ্যাত ট্র্যাজেডি নাম হচ্ছে ইডিপাস, এবং এই ইডিপাসকেই বলা হয় গ্রিক ট্র্যাজেডির শ্রেষ্ঠতম উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ট্র্যাজেডি নাটক সম্পর্কে হালকা আলোচনার পরে ট্র্যাজেডি কি জানার চেষ্টা করেছি এবং এই ট্র্যাজেডি জানার পর আমরা জানার চেষ্টা করেছি ট্র্যাজেডি কত প্রকার রসানুভূতির দিক থেকে। আর নাটক 3 প্রকার, ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। ট্র্যাজেডির সংজ্ঞা জেনেছি এবং জানার পরে আমরা ইডিপাস নাটকের মূল কাহিনী, পুরো কাহিনীটা জানার চেষ্টা করেছি। যারা মনোযোগ দিয়ে শুনেছো, বারবার শুনলে আশা করছি তোমাদের পড়ার অনেকটা কাজ হবে। এরপরে মূল বইটি পড়লে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আসলে আমরা সবাই তোমাদেরকে মিস করছি, আমাদের শিক্ষকরা, তোমাদের শিক্ষার্থীরা এবং এই নরসিংদী সরকারি কলেজকে আমরা মিস করছি। তোমরা অনুভবে আছো তোমরা, আমরা সবাই তোমাদের মিস করছি। তোমরা যদি আমাদের মিস করো, ইনশাল্লাহ অচিরেই আমাদের দেখা হবে। সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক। ধন্যবাদ সকলকে।